তড়িৎ চুম্বকত্ব ক্লাসে আমরা এর প্রথম ক্লাসে বায়-সাভার্ট ল সম্পর্কে পড়েছিলাম। বায়-সাভার্ট ল কি বলেছিল না, বায়-সাভার্ট ল বলেছিল বায়-সাভার্ট ল। বায়-সাভার্ট ল কি বলেছিল, কোন ক্ষুদ্র দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, ক্ষুদ্র দৈর্ঘ্যের তার মানে ডেলএল, ক্ষুদ্র দৈর্ঘ্যের তার মানে ডেলএল দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে ডেল বি ইজিক্যাল টু কত, তার ম্যাগনেটিক ফ্লাক্স কত বেরিয়েছিল, মিউ 0 I বাই 4 পাই a সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। এটা আমরা পেয়েছিলাম কি, একটা ডেলএল দৈর্ঘ্যের একটা তার নিয়েছিলাম, একটা ফাইনাইট তার নিয়েছিলাম, তারের কোন একটা বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছিল, তার এইদিকে ছিল কত, আগে লাইনগুলো ড্র করে নিই। এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা হচ্ছে a, এদিকের কোণ ছিল ফাই 1, এদিকের কোণ ছিল ফাই 2। তাহলে একটা ডেলএল দৈর্ঘ্যের জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছিল পি বিন্দুতে আমরা বার করতে পেরেছিলাম। বায়-সাভার্ট ল এর ক্ষেত্রে আরেকটা সূত্র কি ছিল না, ডেল বি ইজিক্যাল টু মিউ 0 I ডেল এল সাইন থিটা, মিউ 0 বাই 4 পাই I ডেল এল সাইন থিটা বাই আর স্কয়ার। এটাও আমরা দেখেছিলাম। তাহলে এর ক্ষেত্রে সূত্রটা কি ছিল, যে যদি একটা কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার থাকতো, তাহলে তার থেকে পি বিন্দুতে, এটা ছিল আর ডিসটেন্স, তাহলে পি বিন্দুতে কি পরিমাণ একটা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য অবশ্যই নিতে হবে। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যটা হচ্ছে ডেল এল, আই যেদিকে আই হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আই যেদিকে সেদিকেই ডেল এল এর ভেক্টর সাইনটা থাকবে। তাহলে এটা ছিল কি, বায়-সাভার্ট ল এর স্কেলার কোয়ান্টিটি, স্কেলার ভ্যালু। তাহলে এই স্কেলার ভ্যালু থেকে আমরা ডেল বির মান পাই। বায়-সাভার্ট ল এর স্কেলার ভ্যালু থেকে আমরা ডেল বির মানটা পেয়ে থাকি, এর মান পেয়ে থাকি। এবার আগের দিন তাহলে আমরা ফর্মুলায় কি দেখেছিলাম, সবগুলোই ছিল একটা স্ট্রেট ওয়্যার। সেক্ষেত্রে একটা ফাইনাইট যদি হতো, একটা ফাইনাইট তার একটা কোন একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে আমরা এরকম ফর্মুলা বার করেছিলাম। এটাও স্কেলার কোয়ান্টিটিতে একটা ফর্মুলা বার করেছিলাম। আবার একটা বার করেছিলাম কি, নেক্সট একটা দেখে নি, একটা সেমি ইনফাইনাইট তারের ক্ষেত্রে, সেমি ইনফাইনাইট তারের ক্ষেত্রে কি দেখেছিলাম, একটা সেমি ইনফাইনাইট তারের কোন একটা প্রান্ত থেকে পি বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয়েছিল, সাপোজ এটা ছিল কি এ, তাহলে এই বিন্দু থেকে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজে যদি আমি ফাই 1 ধরি, অ্যান্টি ক্লকওয়াইজে ফাই 2 ধরবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরেছিলাম না, এদিকে ফাই 1টা কত হবে, ফাই 1টা 90 হলে এদিক দিয়ে ফাই 2টা কত হবে, 360 মাইনাস 0, 360 মাইনাস 0। তো ডেল বি ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল না, ডেল বি ইজ ইকুয়াল টু
মিউ 0 I বাই 4 পাই a সাইন ফাই 1 মানে হচ্ছে 90 প্লাস সাইন 360 মাইনাস 0, তার মানে কত না মিউ 0 I ডিভাইড বাই 4 পাই a। একটা সেমি ইনফিনিট তারের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো আগের দিন আমরা কিন্তু প্রুভ করেছি। একটা সেমি ইনফিনিট তারে এদিকে যদি আমরা তার অন্তিম প্রান্তটাকে যদি যুক্ত করতে চাই, এ তো প্যারালালই হবে। প্যারালাল হওয়া মানে কি অসীম দূরত্বে গিয়ে এটা মিলিত হবে। তাহলে সেক্ষেত্রে ফাই 1 টা কত হবে 90, আর অপোজিট দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি একটা কোণ দেখি তাহলে 360 মাইনাস 90, তাহলে ফাই 1 যেখানে 90, ফাই 2 সেখানে কত হয়েছিল 360 মাইনাস 0 ডিগ্রি। সেই ভ্যালুটাই আমরা বসিয়েছি। তো সেরকম করে সেমি ইনফিনিট তারের ক্ষেত্রে আমরা ডেল ভি আগের ক্লাসে আমরা বার করে দেখে নিয়েছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে কোন একটা সার্কুলার লুপের ক্ষেত্রে, সার্কুলার লুপ ছাড়ো কোন একটা সার্কেলের ক্ষেত্রে কি তার কেন্দ্রবিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় সেটা আমরা দেখব। এটা ছিল আগের দিনের ক্লাসের কিছু ইন্ট্রোডাকশন, এটুকু মনে আছে। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি এটা মুছে দিই। আজকে যেটা পড়ব যে টপিকসটা আজকে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় সেটাই আমরা আজকে দেখব। তাহলে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের ক্ষেত্রে কি পরিমাণ সৃষ্টি হয়, তাহলে একটা সার্কুলার একটা কারেন্ট ক্যারিং লুপ, ক্লিয়ার? তাহলে এরকম একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে এর রেডিয়াস কত আর ক্লিয়ার? আর না, সাপোজ ধরে নাও এ, তাহলে এই লুপের মধ্য দিক থেকে কারেন্ট ফ্লো করছে। এবার এই লুপের কেন্দ্রবিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে সেটাকে লক্ষ্য করা। এবারে তাহলে লক্ষ্য করতে গেলে বায়োসাভার্ট ল তো বলেছে কেবলমাত্র ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বার করা যায়। তাহলে এইরকম একটা লুপের ক্ষেত্রে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নিলাম, সেটা সাপোজ ধরলাম ডেলের। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে পারপেন্ডিকুলার একটা ডিসটেন্স নিতে হবে। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত, সেই কেন্দ্রবিন্দুতে কাট করেছে সেটারও ব্যাসার্ধ, তাহলে ওই ডিসটেন্সটা কত হবে a, কারণ ব্যাসার্ধ যেটাই হবে সেটাই হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই ডেল এর ভেক্টরের অভিমুখটা কোন দিকে হবে, এদিকে। কারেন্টের অভিমুখ কোন দিকে, যেদিকে। ডেল এর অভিমুখ সেই একই দিকে। তাহলে এবারে যদি আমাকে ডেল বি বার করতে বলে তাহলে ডেল বি ইজ ইকুয়াল টু কি হবে, বায়োসাভার্ট ল কি বলছে, মিউ 0 বাই 4 পাই মিউ 0 I বাই 4 পাই মিউ 0 বাই 4 পাই I ডেল L sin থিটা বাই r স্কয়ার। এইটা ছিল ফর্মুলা।
তাহলে এই ফর্মুলাতে আমরা কি বসাবো, তাহলে কারেন্টের অভিমুখের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যবর্তী কোণ কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে কত, a। তাহলে এবারে আমরা কি দেখব, একটা সার্কুলার লুপের ক্ষেত্রে কি পরিমাণ তার কেন্দ্রবিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি। সাপোজ ধরো এই একটা সার্কুলার লুপ, এই একটা সার্কুলার লুপটা ঠিকঠাক হয়নি। এই একটা সার্কুলার লুপ, এই সার্কুলার লুপের রেডিয়াস হচ্ছে কত, সাপোজ a। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বায়োসাভার্ট ল ইউজ করি, তাহলে বায়োসাভার্ট ল ইউজ করলে আমরা কি পাবো, বায়োসাভার্ট ল অবশ্যই একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর বেস করে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মানটা বার করে থাকি। তো এই লুপের মধ্য দিয়ে কারেন্ট কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সাপোজ I পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের অভিমুখ কোন দিকে হবে, কারেন্টের অভিমুখ যেদিকে, ক্ষুদ্র দৈর্ঘ্যের অভিমুখ সেদিকে। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের অভিমুখ থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাকে নিতে হয়, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি আমাকে নিতে হয়, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি মেনশন করে, ওই সার্কেলের রেডিয়াস। বোঝা গেছে? তাহলে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ওই সার্কেলের রেডিয়াসকেই বোঝায়। তাহলে এবারে ওই সার্কেলের কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে সার্কেলের কেন্দ্রবিন্দুতে বার করতে গেলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 90। তাহলে এই কারেন্টের অভিমুখ থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সের অভিমুখটা কত হচ্ছে, কোনটা কত হচ্ছে, 90। কারেন্টের অভিমুখটা থেকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, 90। তাহলে বায়োসাভার্ট ল থেকে ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য সৃষ্ট ডেল বিটা কত হবে, মিউ 0/4 পাই I ডেল L sin কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিভাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত, a স্কয়ার। তাহলে ওই ক্ষুদ্র ডিসটেন্সটার জন্য তার মানে আমরা কত পেলাম, মিউ 0/4 পাই I ডেল L বাই a স্কয়ার। তাহলে এরকম করে যদি এই সার্কেলটার ক্ষেত্রে এখানটা একটা যদি আমরা ক্ষুদ্র লুপ নিই, তার ক্ষেত্রে এইটা হচ্ছে কি তার অভিমুখ, আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের সাথে কোণ কত হবে, থিটা ইজ ইকুয়াল টু 90। ক্লিয়ার? আবার যদি আমরা এই জায়গাটায় ধরি তখন কি হবে, তার অভিমুখ এইদিকে, তার পারপেন্ডিকুলার ডিসটেন্সের সাথে কত কোণ করে থাকবে, 90। যদি এই জায়গাটায় ধরে থাকি তাহলে কত হবে, কারেন্টের অভিমুখের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যবর্তী কোণ I is equal to 90। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাহলে এই ডিসটেন্সের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, 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 তেমন করে এখানে যদি একটা কোনো ডিসটেন্স নেই তার জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডকে যদি যোগ করি তাহলে আমি এই বিন্দুতে আমি কি পাবো, মোট ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু এর অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি করে যোগ করে যাব। যোগের সবথেকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ইন্টিগ্রেশন করা।
তাহলে ইন্টিগ্রেশন, তাহলে কার ক্ষেত্রে? সার্কেলটার ক্ষেত্রে। ইন্টিগ্রেশন অফ ডেল বি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? ইন্টিগ্রেশন অফ মিউ 0 আই ডিভাইড বাই 4 পাই ডেল এল বাই স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? মিউ 0 আই 4 পাই স্কয়ার কনস্ট্যান্ট ভ্যালু, সেটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল এল। তাহলে এই সার্কেলের যদি ডেল এল এর ইন্টিগ্রেশন করি তাহলে এই সার্কেলের পরিধি পাবো। তাহলে এই সার্কেলের পরিধিটা কত হবে? 2 পাই এ। সার্কেলের পরিধিটা কত হবে? 2 পাই এ। তার মানে আমি বসিয়ে দিতে পারি মিউ 0 আই ডিভাইড বাই 4 পাই স্কয়ার ইনটু 2 পাই এ। তাহলে 2 2 কাটা গেল, পাই পাই কাটা গেল, একটা এ একটা কাটা গেছে। তাহলে টোটাল বি ইজ ইকুয়াল টু কত পেলাম? তাহলে টোটাল বি মানে হচ্ছে কি? নেট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কত পেলাম? মিউ 0 আই ডিভাইড বাই 2a। তাহলে একটা সার্কেলের ক্ষেত্রে মোট ম্যাগনেটিক ফিল্ড কত হতে পারে? না মিউ 0 আই ডিভাইড বাই 2a। এটা একটা সার্কেলের ক্ষেত্রে দেখলাম। একটা সেমি সার্কেলের ক্ষেত্রে আমরা কি দেখব? সেমি সার্কুলার লুপ যদি হয়ে থাকে তার ক্ষেত্রে আমরা কি দেখব? না সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে সেমি সার্কুলার লুপ কেমন? এই, তাহলে তখন তার রেডিয়াস হচ্ছে কত? a। তাহলে এবারে যদি ওই সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে যদি একটা ক্ষুদ্র ডিসটেন্স ডেল এল নিই, তাহলে তার অভিমুখ আমি পাবো, ডেল এল এর অভিমুখ পাবো। তাহলে ওই ডেল এল থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে কি? তার রেডিয়াস। তাহলে কারেন্টের অভিমুখের সাথে পারপেন্ডিকুলারের অভিমুখ থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90। বারসাভার ল অ্যাপ্লাই করব, সিমিলারলি বারসাভার ল অ্যাপ্লাই। তাহলে ডেল বি ইজ ইকুয়াল টু কত হবে? না মিউ 0 বাই 4 পাই আই ডেল এ sin 90 ডিভাইড বাই a স্কয়ার। তার মানে কত হলো? মিউ 0 আই ডেল এল ডিভাইড বাই 4 পাই a স্কয়ার। তাহলে এমনি করে এইটা ছিল কি? তো ডেল এল। তাহলে এখানেও যদি আমরা ডেল এল নিই, এ পাশেও যদি আমরা ডেল এল নিই, তখন আমরা কি করব? যোগ করে দেব। তাহলে এটাও এই। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তখন অভিমুখ এদিকে, তখন অভিমুখ এর ক্ষেত্রে এদিকে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা ডেল বি ডেল বি ডেল বি ডেল বি ডেল বি ডেল বি করে বার করি, তাহলে প্রত্যেকের যোগ করার থেকে ইন্টিগ্রেশন করে দেওয়া ভালো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল বি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কত? না এটা হচ্ছে সেমি সার্কুলার লুপ। তাহলে সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন অফ মিউ 0 আই ডেল এল ডিভাইড বাই 4 পাই স্কয়ার। তাহলে মিউ 0 আই বাই 4 পাই স্কয়ার তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে নিলাম। 4 পাই স্কয়ার তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে নিলাম ডেল এল। তাহলে একটা সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে তার পরিধিটা কত হয়ে থাকে? একটা সার্কেলের লুপ, সার্কেলের ক্ষেত্রে যদি 2 পাই এ হয়ে থাকে, সেমি সার্কুলার বাই 2 তার অর্ধেক, এইখান থেকে এক। তাহলে এটা হচ্ছে কত? সেমি সার্কুলার লুপ। তার মানে কত হলো? পাই এ। তার মানে কত? পাই এ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ডেল এ ডেল ইন্টিগ্রেশন অফ ডেল এল এর কাছে কি বসাবো? মিউ 0 আই ডিভাইড বাই 4 পাই স্কয়ার ইনটু পাই এ। পাই পাই কাটা গেল, একটা স্কয়ার কাটা গেল। তার মানে আমি কত পেলাম? বি নেট ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? না মিউ 0 আই ডিভাইড বাই 4 এ। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো মিউ 0 আই ডিভাইড বাই 2a ইনটু হাফ। দেখো সার্কেলের ক্ষেত্রে কত ছিল? মিউ 0 আই বাই 2a। তাহলে সেমি সার্কেলের ক্ষেত্রে কত হয়েছে? মিউ 0 আই বাই 2a ইনটু হাফ। তাহলে একটা ফুল সার্কেলের অর্ধেক, একটা পুরো সার্কেলের অর্ধেক। এমনি করে যদি আমরা একটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে নিতাম,
তাহলে কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা যদি নিই তাহলে কি লিখব? কোয়াড্রেন্ট সার্কুলার লুপ, সার্কুলার লুপ। তার ক্ষেত্রে যদি আমরা নিই তখন আমরা কি করব? একটা কোয়াড্রেন্ট যদি হয়ে থাকে তখন এরকম তাহলে তখন তার ম্যাগনেটিক ফিল্ড আমাকে এখানে বার করতে হবে। তাহলে এটা হচ্ছে কত? এ, এটা হচ্ছে কত? এ। তাহলে কারেন্ট ফ্লো করছে। তাহলে এই জায়গায় আমি একটা ক্ষুদ্র ডিসটেন্স নিলাম, তাহলে তার ক্ষেত্রে আমি কি ধরলাম? ধরে নিলাম। বা এখানটায় আমরা একটা ক্ষুদ্র ডিসটেন্স নিয়ে এখানটায় আমরা ম্যাগনেটিক ফিল্ড এ ও বিন্দুতে আমরা বার করতে পারি, ম্যাগনেটিক ফিল্ডটা ও বিন্দুতে বার করতে পারি। তাহলে তখন কি করব? তখন কারেন্ট প্রবাহের অভিমুখের সাথে থিটা ইকুয়াল টু কত? 90। একই রকম সূত্র বসিয়ে যাব। তখন ডেল ভি ইকুয়াল টু কত বসাবো? ডেল ভি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল এল sin 90 ডিভাইড বাই a স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে আমরা কত বসাবো? তাহলে একটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি করে বার করব? না এখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু। তাহলে তাহলে প্রত্যেকটার জন্য ডেল বি ডেল বি ডেল বি ডেল বি যোগ করার থেকে একবার ইন্টিগ্রেশন করে দেওয়া ভালো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল বি ইকুয়াল টু আমরা কত পাবো? মিউ 0/4 পাই আই ইন্টিগ্রেশন অফ ডেল এল sin 90 হচ্ছে 1। তাহলে ডেল এল ইকুয়াল টু এখানটায় কত? এখানটায় ডেল এল ইকুয়াল টু কত হবে? যে একটা সার্কেল, একটা সার্কেল, তাহলে এইটা যদি পাই এ হয়ে থাকে এর অর্ধেকটা কত হবে? পাই এ বাই 2। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা, এটা একটা। তাহলে স্বাভাবিকভাবে 2 পাই এ যদি টোটাল পরিধি হয়ে থাকে তাহলে বাই 4। ক্লিয়ার হয়েছে? তার মানে কত হলো? পাই এ বাই 2। তাহলে ডেল এলটা কত? তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত হলো? এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা পাই এ বাই 2। বোঝা গেছে? তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা পাই এ বাই 2। তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত হলো? পাই এ বাই 2। সেটাই বসিয়ে দেবো। মিউ 0 আই ডিভাইড বাই 4 পাই ইনটু পাই এ বাই 2। তাহলে পাই পাই একটা 4 পাই এ স্কয়ার ছিল, এ স্কয়ার, এ স্কয়ার। তাহলে একটা এই একটা একটা কাটা গেছে। তাহলে এবারে আমরা কি লিখতে পারি? মিউ 0 আই ডিভাইড বাই 8 এ। তাহলে এটাকে এইভাবেও লেখা যেতে পারে। দেখো মিউ 0 আই ডিভাইড বাই 2a ইনটু 1/4। যেহেতু কোয়াড্রেন্ট, যেহেতু কোয়াড্রেন্ট মানে 1/4, সেহেতু আমরা কি লিখতে পারি? ইনটু 1/4। সেমি হলে হাফ হয়েছিল, অর্ধেক। ক্লিয়ার আছে? তাহলে এটা হচ্ছে কি কোয়াড্রেন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সার্কুলার লুপের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তো ছিল একটা নির্দিষ্ট কোণ থিটা, যেখানে 90। যে কোনো কোণও তো থাকতে পারে। যে কোনো কোণের জন্য যদি তোমাকে কোনো একটা বৃত্তচাপ দিয়ে দিল, যে ক্লাসটা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখেছিলাম যে কোনো একটা সার্কুলার লুপের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকতো। এবারে আমরা দেখব কোন একটা বৃত্তচাপের ক্ষেত্রে, কোন বৃত্তচাপ, বৃত্তচাপ কথার অর্থ হচ্ছে কি আর্ক। কোন একটা আর্কের ক্ষেত্রে, বৃত্তচাপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি পরিমাণ হবে। কোন একটা বৃত্তচাপ, কোন একটা বৃত্তচাপের ক্ষেত্রে দেখো, সাপোজ ধরো এই একটা বৃত্তচাপ, তাহলে এই একটা বৃত্তচাপে
তার কেন্দ্রবিন্দু তো অবশ্যই থাকবে। তাহলে একটা কেন্দ্রবিন্দু থেকে এটা থেকে ডিস্টেন্স ধরে নিলাম, এই একটা ডিস্টেন্স, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি ও। তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডটা নির্ণয় করতে হবে কোথায়? এই ম্যাগনেটিক ফিল্ড, বৃত্তচাপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, কোন একটা বৃত্তচাপের ম্যাগনেটিক ফিল্ড তার কেন্দ্রবিন্দুতে কত হবে, কিভাবে নির্ণয় করবো? দেখো, তাহলে আমরা বায়োসাভার্ট ল কি পড়েছি? বায়োসাভার্ট ল পড়েছি যে কোনো একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তাহলে কোনো একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, সাপোজ এই একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা নিলাম, তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা কত না ডেলে। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সাপেক্ষে তার অভিমুখ কোন দিকে? কারেন্টটা এদিকে ফ্লো করছে, তাহলে কারেন্টের অভিমুখ যেদিকে হবে তার ওই ডেলের অভিমুখ সেই একই দিকে। তাহলে ওই ডেলের, তাহলে এবারে ওই বিন্দুটা থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা ড্র করব। তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে কি? এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে ওই বৃত্তচাপের রেডিয়াস আর ইকুয়াল টু আমি বললাম a। তাহলে বায়োসাভার্ট ল কি বলেছিল? বায়োসাভার্ট ল ডেল বি, বায়োসাভার্ট ল ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের উপর, তাহলে ডেল বি ইকুয়াল টু কি পেয়েছিলাম? মিউ 0/4 পাই আই ডেল এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই তো? ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? তাহলে থিটাটা কত না? থিটাটা হচ্ছে কি না ওই যে দৈর্ঘ্যের অভিমুখের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যবর্তী কোণ, এটাই হচ্ছে থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত? 90। তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 বসাই তাহলে কত হবে না? ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল এল সাইন 90 ডিভাইডেড বাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কত? a স্কয়ার। আর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার। তাহলে এবার সাইন 90 মানে ভ্যালু কত হয়? 1। তাহলে ডেল বি ইকুয়াল টু কত পেলাম না? মিউ 0/4 পাই আই ডেল এল বাই a স্কয়ার। তাহলে এইটুকু দৈর্ঘ্যের জন্য ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি। তাহলে টোটাল দৈর্ঘ্যটার জন্য কত হবে? তাহলে টোটাল দৈর্ঘ্যটা আমি ধরলাম, সাপোজ এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত না? বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য l। তাহলে টোটালটা যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় তাহলে বোথ সাইডে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলে কত হবে না? মিউ 0/4 পাই আই আর a স্কয়ার, এটা কি কনস্ট্যান্ট ভ্যালু? কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি বাইরে নিলাম। তাহলে মিউ 0/4 পাই আই বাই a স্কয়ার ইন্টিগ্রেশন অফ ডেল এল। তাহলে ডেল এর ইন্টিগ্রেশন করলে কত হবে? তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা কত? টোটাল দৈর্ঘ্যটা দেখো, আমরা পড়েছি যে থিটা ইকুয়াল টু l বাই a। থিটা ইকুয়াল এই কোণটা সমান কত হয়? এই থিটা কোণটা কত হয় না? থিটা হচ্ছে এটাকে থিটা না ধরে আমি বললাম ফাই, এটা ধরো ফাই। তাহলে ফাই ইকুয়াল টু কত হয়? আমরা পড়ে এসেছি ক্লাস 10 এর ক্লাসে যে বৃত্তচাপের যে কোণটা, সেই কোণটা ইকুয়াল টু কত হয়? বৃত্তচাপ ডিভাইডেড বাই তার রেডিয়াস। তাহলে l ইকুয়াল টু কত হবে? l ইকুয়াল টু a ইনটু 5। বলে l ইকুয়াল টু কত হবে? a ইনটু 5 হয়েছে। তাহলে ডেল বি ইন্টিগ্রেশন করলে কত হবে? b মিউ 0/4 পাই। তাহলে l টোটাল l মানে হচ্ছে কত? ইনটু l ইন্টিগ্রেশন অফ ডেল এল মানে হচ্ছে কত? l। তাহলে l ইকুয়াল টু আমি কত পেয়েছি? a ইনটু 5। তাহলে a ইনটু 5 মানটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত হবে? না মিউ 0/4 পাই আই বাই a স্কয়ার ইনটু l মানে হচ্ছে a ইনটু 5। তাহলে একটা a কাটলো, তাহলে মিউ 0 i 5 বাই 4 পাই। তাহলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি, মিউ 0 i ডিভাইড বাই 4 2 পাই ইনটু 5 বাই 2। ঠিক আছে? 2 মিউ 0 i 5 মিউ 0 বাই i,
না একটা এ আছে, একটা এ আছে, একটা এ আছে, মিউ 0/2a ইন্টু 5/2 ক্লিয়ার? তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে একটা কোন একটা বিশ্বচাপের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিন্তু আমরা বার করতে পেরেছি। আচ্ছা, তোমরা দেখেছো কি না? এবারে যেটা করব সেটা একটু কম্পেয়ার করে নেবো। কি কম্পেয়ার করব না, কি কম্পেয়ার করব, যখন একটা পুরো বৃত্ত নিয়েছিলাম, যখন পুরো একটা সার্কুলার লুপ নিয়েছিলাম, তখন তার পুরো কোণটা কত ছিল? 2 পাই। তাহলে 2 পাই যখন কোণ ছিল, মনে রাখার একটা সুবিধা, মনে রাখার উপায়, মনে রাখার উপায় কিভাবে মনে রাখবো? সাপোজ আমরা পুরো সার্কুলার লুপের ক্ষেত্রে আমরা কত ধরেছিলাম? সার্কুলার লুপের ক্ষেত্রে বি ইকুয়াল টু কত দিয়েছিলাম? মিউ 0I/2a, এটা তো পেয়েছিলাম, মিউ 0I/2a। তাহলে এবারে পুরো একটা সার্কুলার লুপের ক্ষেত্রে কি হয়েছিল না, সার্কুলার লুপের পুরো কোণ কত? 2 পাই। তাহলে 2 পাই কোণের জন্য মনে রাখার জন্য উপায়টা করে দিচ্ছি। 2 পাই কোণের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত হয়েছিল? মান কত হয়েছে না, মিউ 0I/2a, ক্লিয়ার? মিউ 0I/2a। তাহলে 2 পাই এবারে 1 ডিগ্রি কোণের জন্য, এটা হচ্ছে 2 পাই ডিগ্রি কোণের জন্য হয়েছিল, মানে 360 ডিগ্রি। 2 পাই মানে হচ্ছে কত না, 360 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে পাই হচ্ছে রেডিয়ান, এখানে 2 পাইটা হচ্ছে রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের জন্য কোণের জন্য বি এর মান কত না, মিউ 0I/2a ইন্টু 2 পাই। তাহলে থিটা কোণ বা ফাই কোণের জন্য কত হবে না, 5 রেডিয়ানের জন্য কত হবে না, বি এর মান কত হবে না, মিউ 0I/2a ইন্টু 2 পাই ইন্টু 5। তাহলে 5 রেডিয়ানের জন্য কত পেয়েছি? 10 হয়েছে। যদি আমাকে বলতো তাহলে 1 রেডিয়ানের জন্য যদি আমার বার করা থাকে, তাহলে যদি আমাকে বলতো 5/2 রেডিয়ানের জন্য, 5/2 মানে হচ্ছে কত? 90 ডিগ্রি, মানে সেমি সার্কুলার লুপ, সেমি সার্কুলার লুপ। তাহলে তখন আমরা সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে আমরা তখন কি করবো না, সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে তখন ফাই ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, ফাই ইকুয়াল টু কত? পাই। তাহলে 1 রেডিয়ানের জন্য আমি এটা পেয়েছি। তাহলে পাই রেডিয়ানের জন্য কত পাবো না, পাই রেডিয়ানের জন্য বি এর মান কত হবে না, মিউ 0I/2a ইন্টু 2 পাই ইন্টু পাই। হয়েছে? তাহলে পাই পাই কাটলো, তাহলে কত হয়েছে না, মিউ 0I/2a ইন্টু হাফ। আমরা এটাই তো প্রমাণ করেছিলাম। এবার যদি কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলতো, কোয়াড্রেন্টের ক্ষেত্রে কত হয় না, কোয়াড্রেন্টের ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে ফাই ইকুয়াল টু তখন কত, যখন ফাই ইকুয়াল টু 90, ফাই ইকুয়াল টু 90 মানে হচ্ছে কত? 5/2। তাহলে 5/2 এর জন্য কত হবে না, 5/2 রেডিয়ানের জন্য বি এর মান কত হবে না, 1 রেডিয়ানের জন্য এত পেয়েছি। তাহলে 5/2 রেডিয়ানের জন্য কত হবে না, মিউ 0I/2a ইন্টু 2 পাই ইন্টু কত হবে 5/2, পাই পাই কাটবে। তাহলে কত হবে মিউ 0I/2a ইন্টু 1/4। তাহলে মনে রাখার সুবিধা বোঝা যাচ্ছে। তাহলে যদি তাহলে যদি 2 পাই কোণের মানের জন্য আমাদের মানটা যদি জানা থাকে, তাহলে যে কোনো কোণের জন্য আমি কিন্তু বার করতে পারবো। বোঝা গেছে? তাহলে এগুলো সবই থাকবে রেডিয়ান করে, তোমাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমরা কি জানতাম না, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে যে কোনো কোণের জন্য আমি কিন্তু বার করতে পারবো। এইভাবে কিন্তু আমরা যে কোনো বৃত্তচাপের ক্ষেত্রে আমরা তার কেন্দ্রবিন্দুতে তার ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এর ডিরেকশন কি হবে? ডিরেকশন খুবই ইম্পর্টেন্ট।
ডিরেকশন কি হবে? ডিরেকশন ডিরেকশন কি হবে? দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, প্রবাহটা কোন দিকে, কারেন্ট ফ্লোয়ের প্রবাহ এই দিকে। তাহলে কারেন্ট প্রবাহের দিকে যদি আমি বিভ্রান্তটা রাখি আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের দিকে যদি আমি আমার বাকি চারটা আঙ্গুল রাখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড এর লম্বভাবে অবস্থান করে। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভেতরের দিকে, মানে ইনওয়ার্ড। তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে না, ইনওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ডিরেকশন ও বার করতে পারবো। এরপরে কয়েকটা অঙ্ক করবো, কয়েকটা অঙ্ক করলে গোটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের একটু তোলা হয়ে গেছে, স্পট করে তুলে নাও। করার সাথে সাথে, দেখার সাথে সাথে তোমরা যদি খাতা কলম নিয়ে বসতে পারো, খাতা কলম নিয়ে বসলে কিন্তু খুব দ্রুত হারে তোমরা কিন্তু পড়াটাকে বুঝতেও পারবে, আর সাথে সাথে তুলতেও থাকে। ধীরে দেখবে পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের টপিকটা তোমরা যখনই তুলতে যাবে তখনই ওই জায়গাটায় পজ করবে, পজ করে পড়াটাকে তুলবে, তারপরে পড়াটাকে আবার শুনবে। ঠিক আছে? আমি তাহলে এরপরে কয়েকটা অঙ্ক করাচ্ছি। কয়েকটা অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা করছি আমি। প্রথম অঙ্কটা লক্ষ্য করো। দেখো প্রথম অঙ্কটা লক্ষ্য করো। দেখো কোশ্চেন নাম্বার 1, প্রথম অঙ্কটাকে লক্ষ্য করো। ধরো সাপোজ এই একটা লুপ আর একটা লুপ, দুটো লুপের কেন্দ্রবিন্দু কিন্তু একটাই। তাহলে দুটো লুপের রেডিয়াস, এটার রেডিয়াস সাপোজ ধরো r1 আর এটার রেডিয়াস সাপোজ ধরো r2। তাহলে এই দুটো লুপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে একটা এদিকে একটা। সাপোজ এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো ধরো i1, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো ধরো i2। তাহলে এবার আমাকে বলেছে, কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাট ও পয়েন্ট। মানে ও পয়েন্টে আমাকে বার করতে বলেছে, মানে কি তার কেন্দ্রবিন্দুতে আমাকে তার ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে বলেছে। তাহলে কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে বলে তখন আমরা কি করব, তাহলে এই লুপটার জন্য আগে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা একটা সার্কুলার লুপ। তাহলে সাপোজ ধরো এই লুপটাকে আমি 1 নম্বর লুপ, এই লুপটাকে আমি 2 নম্বর লুপ দিলাম। তাহলে b1 ইকুয়াল টু কত হবে না, b1 ইকুয়াল টু মিউ 0 i, আইটা স্মল এ আছে, i1 ডিভাইডেড বাই 2a ইন 2a নয় r1। ক্লিয়ার আছে? তাহলে প্রথম লুপটার জন্য আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে বার করে ফেলছি। তাহলে এই লুপটার ক্ষেত্রে ডিরেকশন কোন দিকে হবে না, এই লুপটার ক্ষেত্রে কারেন্ট ফ্লো ডিরেকশন এই দিকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স এই দিকে, তাহলে আউটওয়ার্ড। তাহলে কি হবে, আউটওয়ার্ড, ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড। এবার B2 সেকেন্ড লুপটার জন্য, সেকেন্ড লুপটার ক্ষেত্রে কত হবে না, মিউ 0 i2 ডিভাইডেড বাই 2r2। ওকে, তাহলে এর ক্ষেত্রে ডিরেকশন কোন দিকে হবে, কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা, কারেন্ট ফ্লো যদি এই দিকে হয় পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি এই দিকে হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, তার পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে ইনওয়ার্ড। এবারে দুটো লুপের জন্য আমরা কিন্তু দুটো ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেছি, দুটো লুপের জন্য দুটো ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেছি। এবারে কি করব না, এবার দেখার বিষয় যে কোন ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে। দেখো আমরা ম্যাগনেটিক ফিল্ডের সাথে রেডিয়াসের একটা সম্পর্ক পেয়েছি, ম্যাগনেটিক ফিল্ডের সাথে রেডিয়াসের সম্পর্ক কি না 1/r²। তার মানে কি ম্যাগনেটিক রেডিয়াস যদি কমে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়ে, বুঝা গেছে? আর রেডিয়াস যদি বাড়ে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমবে। তাহলে সেই মতো করে r1 এর রেডিয়াসটা কম, ভেতরের যে বৃত্তটা এই লুপটার রেডিয়াস হচ্ছে কত
কম R1, তাহলে এই লুপটার জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড V1 হচ্ছে কত, ম্যাক্সিমাম, V1 হচ্ছে কত, ম্যাক্সিমাম। তাহলে B নেট ইকুয়াল টু কত, তাহলে এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, বাইরের দিকে একটা, ভেতরের দিকে একটা, তাহলে B নেট ইকুয়াল টু কত, তাহলে V1 মাইনাস V2, V1 মাইনাস V2। তাহলে এবারে বসিয়ে দিলাম, তাহলে মিউ 0 I1 ডিভাইডেড বাই 2 R1 মাইনাস মিউ 0 I2 ডিভাইডেড বাই 2 R2। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, মিউ 0 বাই 2 টাকে যদি কমন নিয়ে নিই, I1 বাই R1 মাইনাস I2 বাই R2। তাহলে আমরা মোট ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? এক্ষেত্রে ডিরেকশনটা যেহেতু V1 এর অভিমুখটা কোন দিকে, আউটওয়ার্ড, V1 এর অভিমুখটা কোন দিকে, আউটওয়ার্ড, যেহেতু V1 মাইনাস V2, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে না, ডিরেকশনটা যদি দিই, এর ডিরেকশনটা হবে আউটওয়ার্ড। ক্লিয়ার? এবার সেকেন্ড কোশ্চেন, এটা তোলা হয়েছে, সেকেন্ড কোশ্চেনটা করবো। এবার এটা তোলা হয়েছে, দেখো সেকেন্ড কোশ্চেনটা করলে আরো সহজ হয়ে যাবে, সেকেন্ড কোশ্চেনটা করলে আরো সহজ হয়ে যাবে। বুঝে দিই, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেনটা দেখো। দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। সাপোজ ধরো এটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু, তাহলে এখানটা আমাকে ম্যাগনেটিক ফিল্ডটাই কেন্দ্রবিন্দুতে পরিমাপ করতে বলেছে, আমাকে এখানটাও কেন্দ্রবিন্দুতে পরিমাপ করতে বলেছে। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে আই 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 আই, বুঝলে? তাহলে এই কেন্দ্রবিন্দুতে যদি পরিমাপ করতে বলে, তাহলে এই ক্ষেত্রে আমি কেন্দ্রবিন্দুতে পরিমাপ করব কি করে, ভাবো কিভাবে পরিমাপ করব। সাপোজ ধরো তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা অক্ষের উপরে কেন্দ্রবিন্দুটা অবস্থান করছে, এই দৈর্ঘ্যটা অক্ষের উপরে কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আবার এখানটা যদি কোনো একটা ছোট একটা ডিস্টেন্স নিয়ে যদি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আনতাম, তাহলে এইভাবে হতো। এখান থেকে যদি একটা ছোট ডিস্টেন্স নিয়ে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স আনতাম, তাহলে এইভাবে হতো। সাপোজ ধরো এটাকে তুমি 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, এটাকে 3 নম্বর দাও, এটাকে 4 নম্বর। দেখো তাহলে এই স্ট্রেট ওয়্যারটার দ্বারা ও বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে, তাহলে এই স্ট্রেট ওয়্যারটার দ্বারা এই স্ট্রেট ওয়্যারটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, যে একটা স্ট্রেট ওয়্যারের এক্সিসের উপরে যদি কোনো একটা বিন্দুতে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলে, আমরা আগের ক্লাসে আমরা কিন্তু জেনে এসেছি যে একটা এক্সিসের উপরে যদি কেন্দ্রবিন্দুতে যদি আমাকে বার করতে বলে তার ম্যাগনেটিক ফিল্ড কত হয়, 0 পড়েছি, তাই তো? এবারে 2 নম্বর, এই লুপটার ক্ষেত্রে কত হবে, এটা একটা ক্ষেত্রে সেমি সার্কুলার লুপ, তাহলে সেমি সার্কুলার লুপের ক্ষেত্রে কত হয় না, মিউ 0 আই ডিভাইডেড বাই 2a। আচ্ছা রেডিয়াসটা আমি বলিনি, রেডিয়াসটা কত, রেডিয়াসটা সাপোজ ধরে নাও এর রেডিয়াসটা হচ্ছে a, আর এর রেডিয়াসটা সাপোজ ধরে নাও b। ওকে, তাহলে মিউ 0 আই বাই 2a ইনটু রেডিয়াসটা কত হবে, হাফ, যেহেতু সেমি সার্কুলার লুপ সেহেতু ইনটু কত করবো, হাফ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে B2 বের করে ফেলছি, B3 তোমরা সাথে সাথে করতে থাকো, সাথে সাথে করতে থাকো, যেটা বুঝতেও পারো। এবারে B3 এর ক্ষেত্রে দেখো যে এটাও একটা স্ট্রেট ওয়্যার, তাহলে এই স্ট্রেট ওয়্যারের অ্যালং এক্সিস এর উপর একটা ও বিন্দু আছে কেন্দ্র নিয়েছি, তাহলে একটা স্ট্রেট ওয়্যারের এক্সিস এর উপর যদি কোনো একটা বিন্দু থাকে সেই ক্ষেত্রে আমরা কত হয়, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু 0। এবারে B4, তাহলে B4 এর ক্ষেত্রে কত না, B4 ও একটা সেমি সার্কুলার লুপ, B4 ও একটা সেমি সার্কুলার লুপ, তাহলে এইখান থেকে এর ডিসটেন্সটা হচ্ছে কত, রেডিয়াসটা হচ্ছে d, তাহলে এই ক্ষেত্রে আমরা কত বসাবো যে B4 ইজ ইকুয়াল টু মিউ 0 I ডিভাইডেড বাই 2b ইনটু হাফ, সেমি সার্কুলার লুপ।
তার মানে বি নেট ইকুয়াল টু কত পাবো, তাহলে বি নেট ইকুয়াল টু কত পাবো, না বি1 প্লাস বি2 প্লাস বি3 প্লাস বি4 হয়েছে। তাহলে বি1 ইকুয়াল টু 0, বি3 0, তাহলে বি2 আর বি4 পড়ে আছে, বি2 প্লাস বি4। তাহলে বি2 ইকুয়াল টু কত, না বি2 ইকুয়াল টু কত হচ্ছে, মিউ 0i ডিভাইডেড বাই 2a ইনটু হাফ, আর বি4 কত, না মিউ 0i ডিভাইডেড বাই 2a ইনটু হাফ। এবারে কি কমন নিলাম, এবারে কমন নিলাম মিউ 0i ডিভাইডেড বাই, সরি a হবে না, এটা হচ্ছে b, এটা হচ্ছে b বাই 4। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে কি লিখবো, 1 বাই a প্লাস 1 বাই b। ক্লিয়ার হয়েছে? তাহলে বি নেট আমি বার করতে পারবো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে ডিরেকশন বার করতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি করে ডিরেকশন বার করবো বলো, প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেকশন, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেকশন কি করব, প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেকশন কি করব, না প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেকশন দেখো, তাহলে বি1 এর ডিরেকশন যেহেতু 0 তার কি ডিরেকশন পাবো, তাহলে এটার ক্ষেত্রে ডিরেকশন দেখো ইনওয়ার্ড, তাহলে বি2 এর জন্য ইনওয়ার্ড, এটার জন্য কত ছিল, এটার জন্য আউটওয়ার্ড। তাহলে এবারে দেখো আমি তো কি করেছি, প্রত্যেকটা যোগ করে দিয়েছি, তাহলে প্রত্যেকটা যোগ করতে আমি কি পেয়েছি, তার টোটাল পেয়ে গেছি। কিন্তু আমাকে একটা ইনওয়ার্ড আছে একটা আউটওয়ার্ড আছে, তাহলে ইনওয়ার্ড আছে আর আউটওয়ার্ড আছে, তাহলে কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে, কোন দিকে থাকবে টোটাল নেট, তাহলে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড করলে কত হবে, ইনওয়ার্ড ইনওয়ার্ডটা হচ্ছে ভেতরের দিকে, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে এটা যদি রেডিয়াসটা ছোট, এর রেডিয়াস যদি ছোট হয় তাহলে বাইরের দিক, তাহলে কোন দিকে হচ্ছে, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডটা বেশি, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডটা যদি বেশি হয় তাহলে বাইরের দিকে, সরি ভিতরের দিকে, তাহলে বি1 মাইনাস বি2 মাইনাস বি4 করতে হবে, তাহলে বি2 মাইনাস বি4 করতে হবে, তাহলে বি2 মাইনাস বি4 এখানে একটু চেঞ্জ করে নাও, এটা একটু চেঞ্জ করে নাও, তাহলে বি2 মাইনাস বি4, ক্লিয়ার, বি2 মাইনাস বি4 ক্লিয়ার। তাহলে বি নেট ইজ ইকুয়াল টু b2 মাইনাস b4, ওকে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, এটা বোঝা গেছে তো, কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা লক্ষ্য করো, 2 হচ্ছে 3 সরি, কোশ্চেন নাম্বার 3টা, কোশ্চেন নাম্বার 3টাকে লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো, সাপোজ তাহলে এই বৃত্তচাপের কেন্দ্রবিন্দু হচ্ছে ও, এই বৃত্তচাপের কেন্দ্রবিন্দু হচ্ছে ও, তাহলে এদের মধ্যে দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কি পরিমাণ কারেন্ট, আই, ওকে। এবারে ভেতরের বৃত্তচাপটার ব্যাসার্ধ হচ্ছে কত, সাপোজ ভেতরের বৃত্তচাপটার ব্যাসার্ধ এখান থেকে ব্যাসার্ধটা ধরে নিলাম এ, আর বাইরের বৃত্তচাপটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম সাপোজ বি। তাহলে এক্ষেত্রে কেমন করে আমরা বার করতে পারবো, ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো, তোমরা করার চেষ্টা করো, আর যারা পারছো না তারা দেখো। তারপর এখানটা আমরা কেমন করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা নাম দিয়ে দিলাম, তাহলে বি1, তাহলে বি1টা কত হবে, বি1 ইকুয়াল টু কত হবে, দেখো এরা কেন্দ্রবিন্দুতে কি পরিমাণ কোণ করেছে, থিটা কোণ করেছে, কেন্দ্রবিন্দুতে কি পরিমাণ কোণ করেছে, থিটা কোণ করেছে, তাহলে কি লিখবো,
মিউ জিরো আই ডিভাইডেড বাই 2a ইনটু থিটা বাই 2 পাই। কি লিখলাম? তাহলে এই বৃত্ত চাপটার জন্য আমি V1 পেয়ে গেছি। তাহলে এই বৃত্ত সূত্র আমরা এর এই বৃত্ত চাপের যে সূত্রটা করলাম সেই সূত্রটাই অ্যাপ্লাই করেছি। তাহলে মিউ জিরো আই বাই 2a ইনটু থিটা বাই 2 পাই হয়েছে। তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আউটওয়ার্ড। এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? আউটওয়ার্ড। এবারে B2 এটার ক্ষেত্রে আমি ও বিন্দুটা কোথায় দেখছি? অ্যালং এক্সিস। তাহলে অ্যালং এক্সিস হলে কত হবে? B2 0। এবারে এই বৃত্তচাপটার ক্ষেত্রে দেখো, তাহলে এই বৃত্তচাপটার ক্ষেত্র কোণ হচ্ছে কত? থিটা। তাহলে B2 কত? মিউ জিরো আই ডিভাইডেড বাই এখানটা আছে 2b, রেডিয়াসটা খালি চেঞ্জ আছে, ইনটু থিটা বাই 2 পাই। B4 কত হবে? না, আচ্ছা, এর ক্ষেত্রে কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা? কারেন্টের লুপের প্রবাহ হচ্ছে এইদিকে, পারপেন্ডিকুলার ডিসটেন্সের দিকে। পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এইদিকে, তাহলে কারেন্ট লুপের প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ইনওয়ার্ড। তাহলে B4, এবারে B4 বার করো। B4 হচ্ছে কি? অ্যালং এক্সিস। তাহলে অ্যালং এক্সিস হলে কত হবে? 0। অ্যালং এক্সিস হলে কত হবে? 0। তাহলে এবারে তুমি লক্ষ্য করো, তাহলে রেডিয়াসটা কে বড় কে ছোট? এটা বড়। তাহলে এ বড় হওয়া মানে এর দ্বারা যে ম্যাগনেটিক ফিল্ডটা পেয়েছি সে B1, এটা হচ্ছে ছোট, তাহলে এর দ্বারা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি B1, বি দ্বারা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি আমি B3। ওকে, তাহলে এর রেডিয়াসটা ছোট হওয়ার জন্য এর ম্যাগনেটিক ফিল্ডটা বড়। তাহলে B1 গ্রেটার দেন B2। তাহলে B নেট ইজ ইকুয়াল টু কত হবে? না, B1 মাইনাস B2। তাহলে B1 মাইনাস B2 মানে কত হলো? মিউ জিরো আই ডিভাইডেড বাই 2a ইনটু থিটা বাই 2 পাই মাইনাস মিউ জিরো আই ডিভাইডেড বাই 2a ইনটু থিটা বাই 2 পাই। বুঝলে কত হলো? মিউ জিরো আই ইনটু থিটা ডিভাইডেড বাই 4 পাই, ব্র্যাকেট দাও, 1 বাই a মাইনাস 1 বাই b। তাহলে আলটিমেট ডিরেকশনটা কোন দিকে হবে? তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? না, আউটওয়ার্ড। তাহলে যেহেতু B1 টা গ্রেটার দেন, তাহলে ডিরেকশনটা কোন দিকে? আউটওয়ার্ড। তাহলে B1 এর ডিরেকশন কোন দিকে ছিল? আউটওয়ার্ড। যেহেতু এর ডিরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ড। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে? নেক্সট, এরপরে জিনিসটা আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 করার আগে একটু থিওরিটা আমরা রিভাইজ করে নেব। কি থিওরি? না, থিওরি আমরা কি দিয়েছিলাম? না, একটু থিওরিটা আমরা দেখব, দিলে আমরা কোশ্চেন নাম্বার 4টা করব। একটু থিওরিটা, যে একটা ইনফাইনাইট ওয়্যারের একটা বিন্দুর শেষ পয়েন্টে যে একটা বিন্দু থাকে, তাহলে এই বিন্দুতে আমার ম্যাগনেটিক ফিল্ড কত?